আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুষ্টু বউ ইরাবতী গল্পে 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই যে স্যার উঠেন। গায়ে ধাক্কা দিয়ে আমি খপ করে ওর হাত ধরে ফেললাম। দেখো ভালো হচ্ছে না কিন্তু, ভালো খারাপ পরে দেখা যাবে, আগে তো। বলে টান দিতেই আমি ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম ওর বুকের মাঝে। দেখো দরজা কিন্তু খোলা আছে। তো বেহায়া, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি থাকতে চা কেন? ছাড়ো বলছি। হুট করে চুমু খেলো। ছি, দিল সব নষ্ট করে দিল। এখন যাও, ফাজিল শয়তান। যাওয়ার সময় একটা কিল দিয়ে ভোঁ করে ভেঙচি দিয়ে চলে গেল। আসলে চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। চা না খেয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। দাঁত মাজবো কিন্তু ব্রাশ তো নেই, রিমিটটা নিব কি? তখনই হাদিস মনে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন ওনার স্ত্রী আয়েশা আর ওনার মেশক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মেজে দিতেন। আমি রিমির ব্রাশে পেস্ট লাগিয়ে ঘষঘষ করে ঘষে নিলাম। আহা, ঝকঝকা দাঁত। তারপর কাপড় পাল্টে গোসল করে নিলাম, তোয়ালে পরে রুমে আসলাম। কিন্তু এখন পরবো কি? এই একটু এদিকে আসবে? রিমি কিচেন থেকে ভাবছে দুষ্টুমি করার ধান্দা। যাব না। কই এই রিমি, যা, তোকে ডাকছে না, ডাকতে দাও। দেখ তোয়ালে পরে খাটে বসে ফোন টিপছি। আধা ঘন্টা পর রুমে মীরা আসলো। দোলা ভাই নাস্তা করতে আসেন। এভাবেই যাই, খাচ্চন্নি ছাগলের ছাও। হয়তো শুনেছে কিনা শোনার ভান করে হাসতে হাসতে চলে গেল। নিজে নাস্তার টেবিলে ওর আপুকে বলল, দুলাভাই তোয়ালে পরে বসে আছে অনেকক্ষণ, অনেক আগে। রেগে আছে, তুই যা। কি? ও হাসতে হাসতে রুমে আসলো। এভাবে বসে আছো কেন? তোমার বাপের মাথা। ইস কি রাগ! কি পরবো এখন? যা পরে আসছো ওইগুলোই পরো। ওইগুলো ওখানে ভিজে পড়ে আছে, লুঙ্গি পরবে না? তাহলে এভাবে থাকো। আচ্ছা আনো, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তারপর লুঙ্গি আর শার্ট পরলাম। যদিও বাইরে ঠান্ডা হয়, কিন্তু দরজা জানলা বন্ধ থাকায় তা অনুভব হচ্ছে না। কিন্তু সেটা কথা না, ভয় হচ্ছে এই লুঙ্গি নিয়ে যদি একবার খুলে। আচ্ছা তুমি যাও, আমি ডিটারজেন্ট দিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। শোনো, ওখানে আমার বেলটা আছে, ওটা আনো তো। কেন? ও ভ্রুকুচকে আমাকে বলো, পরবো। তুমি লুঙ্গির সাথে বেল্ট পরবে? তুমি আনো তো। হাই আল্লাহ, আমি কাকে নিয়ে সংসার করি? তারপর বেল্ট এনে দিল, আমিও লুঙ্গির সাথে পরে নিলাম। পেঁচিয়ে এখন নিশ্চিন্ত হওয়া যাক। নিচে আসতেই শ্বশুর মশাই একবার তাকিয়ে হাসলো। বসো বাবা বসো। আমি হেসে বসলাম। একটু পর রিমি আসলো। কই ওকে দাও। শাশুড়ি আম্মা প্লেটে পরোটা আর সবজি দিল। তুইও বস। তারপর সবাই নাস্তা করলাম। আম্মু বিকেলে চলে যাব। কেন? আম্মু তাড়াতাড়ি রিমিকে নিয়ে বাসায় যেতে বলেছে। আরো 2-1 দিন থাকতে হবে তো বাবা। বিকেলে কাপড় শুকায়নি, কিন্তু আমি তো বাসায় যাব। আইডিয়া। ইস্ত্রি, আয়রন মেরে কাপড় শুকিয়ে নিলাম। শাশুড়ি আসতে বারণ করেছিল, কিন্তু আমি এক কথার লোক, চলে আসছি। সময় যত যাচ্ছে রিমি তত মোটা হচ্ছে আর রাগ বাড়ছে। কিছু বললেই বলে বাপের বাড়ি চলে যাবে। সেদিন রাতের বেলা রিমি একটা নীল পলিশ নিয়ে নখের রং লাগিয়ে ফু দিচ্ছে। ওদিকে মনোযোগ দিয়ে আমার দিকে না তাকিয়ে বলল, একটা কাজ করতে পারবে কালকে? কি কাজ? আমার ওই গোলাপি রঙের শাড়িটা আছে না, যেটা কদিন আগে কিনে দিলে, ওটা কাল সকালে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলে তুমি ধুয়ে দিতে পারবে? আচ্ছা লন্ড্রিতে দিই। না না, লন্ড্রিতে দেওয়া অপচয়, তাছাড়া ওরা নষ্ট করে ফেলে। তুমি তো যত্ন করে ধুয়ে দেবে। আমি ডিটারজেন্ট ভিজিয়ে দিলে তুমি ধুয়ে ফেলতে পারবে না? আমি নখে নেল পালিশ লাগাচ্ছি, দেখছো না? এগুলো অযথা নষ্ট হবে। এত কথা বাড়িও না তো। ধুয়ে দিও। আর হ্যাঁ, সকাল সকাল উঠে ডিটারজেন্টে ভিজিয়ে দিও। তুমি না বললে তুমি ডিটারজেন্টে ভিজিয়ে রাখবে। তুমি তো ভিজিয়ে রাখতে চাইলে, সকালে সকালে ভিজিয়ে রেখে অফিস যাবার আগে ধুয়ে দিও, কেমন? না বলার সাহস নাই, নইলে হাতের কাছে যা পাবে তাই দিয়ে মারতে আসবে। লোকে কি বলবে এটা শুনলে? আবার যদি আমি কিছু করি তো উনি রেগে বেলুনের মতো ফুলে উঠবে। কি আর করার। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ডিটারজেন্টে শাড়িটা ভিজিয়ে দিলাম। ও ঘুমোচ্ছে। পরে আমি এসে আবার শুইলাম। ঘুমিয়ে গেছি। 7টার সময় রিমি উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা বানাতে গেল। সবার চা দিয়ে আমারটাও দিয়ে গেল। চা খেয়ে একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি
তাড়াতাড়ি করে গোসল করে নিজের কাপড় আর ওর কাপড়টা কেচে রেডি হয়ে নিলাম। অফিস যাব। সবাই একসাথে নাস্তা করলাম, তারপর আব্বুর সাথে অফিস চলে আসছি। দিন যাচ্ছে, আব্বু কাজ থেকে ভার মুক্ত হয়ে আমার উপর চাপ বাড়ছে, আর ও বাড়ছে দায়িত্ব। তার উপর আবার সবার মনের খোরাক আনন্দ জোগাতে হচ্ছে। আর রিমির তো অভিমানের শেষ নেই, যখন তখন এটা সেটা নিয়ে ফুলাফুলি আছেই। একদিন আমাদের বাসার পাশে জাহিদ ভাইয়ের বউয়ের বোন আসছে বেড়াতে ওনার বাসায়। ওনাদের একটা বেবি আছে 1 বছরের। রিমি গিয়ে দেখেছে, কোলে নিয়ে আদর করছে, গালে চুমু খাচ্ছে। বেবিটাই আনন্দ পায়, হাসছে। মেয়েটার পায়ে একজোড়া জুতা পায়ে সে ঘুরছে আর ক্যাচ ক্যাচ করে বাজনা বাজছে। মেয়েটা কি খুশি, আরো জোরে জোরে হাঁটে মেয়েটা। কোথায় যায় ওর জুতার শব্দ শুনে বোঝা যায় সবাই। রিমি কয়েকবার জুতা টিপে আওয়াজ করলো। আমি অফিসে ছিলাম, ও বিকেলে ফোন করলো। এই শোনো না, আমি বুঝে গেছি কিছু একটা আবদার করবে। ওর আবদার শুনলে আমার ভয় করে। এমন এমন আবদার করে যা কোনো মানুষের পক্ষে পূরণ করা সম্ভব না। কিছু বলবে? তারপরও যা বলেছে তা শুনেই আমি কমে চলে গেলাম। ওই আসার সময় একটা বেবি নিয়ে এসো তো। আজব তো, বেবি আমি কই পাবো? তুমি আনবা ব্যাস। কই পাবো? বেবি কি বাজারে কিনতে পাওয়া যায়? আমি জানি না কই পাইবা। জানতে বলছি, আনতে বলছি, আনবা বলে কল কেটে দিল। উফ, টেনশনে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। ও যা বলে তা করতে না পারলে কত কৈফিয়ত দিতে হয়। পাগলকে বোঝালে হয়তো বুঝবে, কিন্তু এটাকে বোঝানো ইম্পসিবল। আচ্ছা, ও কি ডলের কথা বললো? নাকি ডলই হবে হয়তো। তো কারণ বেবি তো আর বিক্রি হয় না। রাতে বাসায় ফেরার আগে একটা ডল আর 2 প্লেট ফুচকা, 2টো পার্সেল নিলাম। বাসায় এসে কলিং বেল বাজতে আম্মু দরজা খুললো। কি রে, পুতুল কার জন্য? কাউকে দিবি নাকি? রিমির জন্য। কে? ও পুতুল নিয়ে খেলবে নাকি? রিমি দেখি আবার টেবিলের কাছে দাঁড়িয়ে রাগে ফুলছে, চোখ মুখ লাল হয়ে আছে। তুমিও না আম্মু, কাউকে দেবে হয়তো। আমি একটা প্যাকেট ফুচকা আম্মুকে দিলাম। নাও, জান্নাতকে দিও। কইও? রুমে বই পড়ি, যাতে ফ্রেশ হয়ে নে। রুমে আসতেই রিমিও পিছন পিছে আসলো। ডলটা বিছানায় রেখে প্যাকেটটা ওর হাতে দিতেই ছুঁড়ে মারলো দেওয়ালের দিকে। ফুচকা চ্যাপটা হয়ে ওপরের কাগজের সাথে প্যাকেট ছিঁড়ে পলিথিনের খাপ দেখা যাচ্ছে। তোমাকে ডল আনতে কে বলেছে? তুমি তো বলেছ। আমি ডলের কথা বলছি? আম্মুর সামনেই কেমন বললা তো? কি বলছো? বলছি না বেবি আনতে। এবার আমারই রাগ উঠতেছে। তোমার বাপ দাদা ছোট্ট গোষ্ঠী শুনেছে নি বেবি বিক্রি হয়? খবরদার, বাপে যাবে না। আমি সিনেমাতে দেখি না। আরে সিনেমা আর এটা বাস্তব জীবন এক না। তোমার ফোন দাও, আমি এখনই গুগল থেকে সার্চ বের করছি। গুগলের মায়ের বাপ, এই পাগলিকে কেমনে বোঝাই। আমার খিদা লেগছে, খেতে দাও। কালকে বেবি না আনলে খবর আছে। আজকে কিছু বলবো না। যাও ফ্রেশ হয়ে নাও। তারপর ফ্রেশ হয়ে কাপড় চোপড় পাল্টে সবাই একসাথে খেয়ে দিয়ে তারপর রুমে এসে শুয়েছি। একটু পর ও সবকিছু গুছিয়ে রুমে আসলো। দুজনে শুয়েছি কম্বলটা টেনে। রিমি সাধারণত শুয়ে পড়া মাত্রই ঘুমিয়ে যায়, কিন্তু আজ ঘুমোচ্ছে না, এপাশ ওপাশ করছে। মনে হচ্ছে ওর মেজাজটা কোনো কারণে চটে আছে। হঠাৎ ও উঠে বসে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি কি কিছু দিছ? আমি খুব ধীরে উঠে বসলাম। বসে বললাম, কি দেব? কি বিষয় কি দেব? রিমি কণ্ঠস্বর আরো কঠিন করে বলল, একদম সাহিত্যগিরি করতে আসবে না বা দেখাতে আসবে না আমার সাথে। স্বাভাবিক মানুষের মতো কথা বলবে। বাংলা ভাষা আজকে আরেকটু সমৃদ্ধ হয়ে গেল। বাংলা ভাষায় হয়তো সাহিত্যিকগিরি বলে কোনো শব্দ ছিল না, মীরা আজকে আবিষ্কার করে দিল। আমি চুপ করি, মুচকি হাসতে হাসতে ভাবছি আমার কি গর্ব করা উচিত। রিমিনাকে হাতে চাপতে চাপতে বলল, তুমি কি এই গন্ধটা ছাড়ছো কিনা বলো। মিথ্যা বললে আজকে খবর আছে। আমি চট করে উত্তর দিলাম, না না, কি বলো এসব? আমি সকালে এক গাদা টয়লেট করেছি। আমি কিছু দিই নাই, বাইরে থেকে আসছে মেবি, আমিও পাচ্ছি। রিমি কপাল কুঁচকে প্রচন্ড সন্দেহ নিয়ে আমার দিকে তাকালো। দাঁড়াও, এই বলে আম্মু যে রুমে নামাজ পড়ে সেখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসলো। এটা ছুঁয়ে বলো। আমি একগাল হেসে বললাম, আরে আরে, কি যে করো না তুমি, এত রাতে এসব কেন? কপালকে আরো বেশি কুচকে রাগে গড়গড় করতে করতে বলল রিমি, তুমি এটা ছুঁয়ে বলবা নাকি বলবা না? আমি আরেকটা অজুহাত দাঁড় করালাম, আমি নাপাক শরীরে এটা কেমনে ছুবো? পাপ হবে তো। রিমি চোখ লাল হয়ে যাচ্ছে। আপাতত আমি আর রাগাতে চাই না। আমি না পারতেই বলে দিলাম, মুখ চড়া করে হাসি দিয়ে বললাম, আসলে আমার অ্যাসিডিটিটা একটু।
আমার সম্পূর্ণ কথাটাও শুনলো না। আমায় হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে বাসার ভিতর থেকে বের করে দিল। কিছুক্ষণ দরজার বাহিরে অপেক্ষা করলাম, ভাবছিলাম একটু পরেই দরজা খুলে বলবে ভেতরে আসো, কিন্তু দরজা খুললো না। বেশ অনেকক্ষণ সময় অপেক্ষা করে বেরিয়ে পড়লাম। বাইরে প্রচন্ড কুয়াশা, সারা শহরে জেগে বসে আছে। আমি হাঁটতে হাঁটতে আপাতত অনেকটা সামনে এগিয়ে এসেছি। সামনে একটা চায়ের দোকান ছাড়া আর কোনো কিছুই নেই, সব দোকানপাট বন্ধ। মাঝে মধ্যে একটা একটা দুটা ট্রাক বা ভ্যান যাচ্ছে। এমন ব্যস্ত রাস্তায় এই শান্ত রূপ সত্যিই শহরের প্রেমে ফেলে দিতে পারে। প্রেমের কথা বলায় রিমির কথা মনে পড়ে গেল। ও এখন কি করছে কি জানি। আমার আপাতত প্রচন্ড শীত করছে। বের হয়ে আসার সময় চাদরটা ভাগ্যিস হাতের কাছে পেয়েছিলাম, তবে চাদরেও শীত মানছে না। এক কাপ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু ব্যাগটা নিয়ে আসা হয়নি। মোবাইলে বিকাশ থেকে চাওয়ালার মোবাইলে 10 টাকা রিচার্জ পাঠিয়ে 1-1.5 কাপ গরম ধোয়া ওঠা চা খাওয়া যেত, কিন্তু মোবাইলটাও আনেনি। চায়ের টঙে হালকা আঁচে আগুন জ্বলছে। 3-4 জনের রিক্সার ড্রাইভার চা আর বনরুটি খেতে খেতে আড্ডা দিচ্ছে। পাশে একটা বালির ঢিপিতে 3-4টে কুকুর এক হয়ে শুয়ে আছে। এই শীতে কুকুরদেরকেও এক করে দিল, অথচ আমাকে আর আমার বউকে এক করতে পারলো না। আমি টঙের কাছে আগুনের আঁচপে পোহাতে গিয়ে একটা পরিচিত রিক্সাওয়ালা পেয়ে গেলাম। রিক্সাওয়ালা চাচা বলে উঠল, স্যার আপনি এত রাইতে? একটু হাঁটতে বেরোলাম। ভালো আছেন চাচা? রিক্সাওয়ালা চাচা বলল, হ স্যার, গরিবের ভালা থাউন খারাপ থাউন বইয়াগিন এক। আমাকে আর কিছু বলতে না দিয়ে রিক্সাওয়ালা চাচা টংওয়ালাকে বলল, আরে স্যারে চা দে না। আমি হেসে হাত নেড়ে বললাম, আরে না না, আমি এত রাতে চা খাই না। মানা করতে ইচ্ছে করছিল না, কিন্তু মানা করতে হলো। আমার এই মানাটা হঠাৎ রিক্সাওয়ালা চাচাকে ইমোশনাল করে দিল। চাচা উঠে এসে আমার হাত ধরে বলল, এই গরিব মানুষটারে একটা বার সুযোগ দেন না স্যার, আপনারে 1 কাপ চা খাওয়াইতে। আমি আশ্চর্য হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমি শুধু চা খেলাম না, একটা বাটার বন ও খেলাম। রিক্সাওয়ালা চাচা তো বিরক্ত হলোই না, বরং ওনার মুখটা আরো হাসি হাসি হয়ে গেল। বেশ অনেকটা রাত আড্ডা দেওয়ার পর আমরা সবাই উঠলাম। টঙে ট্রাফিক পুলিশ আসছে, মাঝে পিঠে আবার গিটার নিয়ে 2-4টে ছেলেপেলেও এসেছিল। কুকুরগুলো উঠে কয়েকবার চক্কর কেটে আবার একই জায়গায় শুয়ে পড়েছে। আমি হাঁটতে হাঁটতে আরো সামনে এগিয়ে এলাম। এখন বুঝতে পারছি না বাসায় ফেরা উচিত হবে কিনা। এত রাতে বউ নিশ্চিত কাঁচা ঘুমে আছে। তাছাড়া কাটিছি বলেও তো একটা বিষয় আছে, কারণ বাসায় কি কেউ এত রাতে যায়? আর ওটা ওটা তো এখন আর আমার বাসা নেই। আমি ঠিক করলাম ফুটপাতেই শুয়ে পড়বো। একটা তুলনামূলক পরিষ্কার জায়গায় শুয়ে চাদরটা দিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে নিলাম। মুহূর্তে ঘুমিয়ে পড়লাম। একটা পুলিশের লাঠির গুঁতনিতে একটু পরেই ঘুম ভাঙলো। শালার শান্তি কোথাও নাই। আপাতত পুলিশ গাড়ি থামিয়ে ওরা আমার চারপাশে উপর হয়ে আমাকে দেখছে। যতটুকু বোঝা যাচ্ছে ওরা ভেবেছে আমি কোনো লাশ হব। আমি উঠে বসলাম। এবার ওদের সন্দেহ পাল্টে গেল। ওরা এখন ভাবছে আমি নেশাগ্রস্ত কিনা। পুলিশের যে সিনিয়র অফিসারটা ওখানে আছেন, তিনি আমার সাথে কিছুক্ষণ কথা বলেন, নাম ঠিকানা বায়োডাটা জিজ্ঞেস করলেন। সব জবাব দিলাম। তারপর উনি আমাকে বলেন একটু হেঁটে দেখাতে। আমি ঘুম থেকে উঠলে সাধারণত মানুষ একটু টলে, কিন্তু এখন টললেই বিপদ, তাই আমি রোবটের মতন হাঁটলাম। তারপর ওনারা হাত দিয়ে আমায় ভালোভাবে চেক করলেন। হাবেলদার পেছন থেকে বলল, স্যার ভেতরে দেখেন, কিছু লুকিয়ে লুকিয়ে টুকিয়ে রেখেছে নাকি। আমি প্রতিবাদ করলাম, দেখেন আমি ভেতরে আন্ডারওয়্যার পরিনি, আমাকে প্যান্ট ট্যান্ট খুলতে বলবেন না। আমি বুঝতে পারছি আমাদের নিরাপত্তার জন্যই আপনারা এসব করছেন, তবুও। পুলিশের বড় অফিসার হাসলেন, হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, তা এখানে ঘুমাচ্ছেন কেন? একটু হলেই তো লাশ ভেবে মর্গে পাঠিয়ে দিতাম। আমি শান্ত গলায় বললাম, আসলে নতুন বিয়ে করেছি তো। আমার মুখ থেকে এই কথাটা টেনে নিয়ে অফিসার করুণ কণ্ঠে বললেন, ও আইসি, আমিও বউয়ের জ্বালায় রাতে ডিউটি করি। 7 দিনের মধ্যে 5 দিনই ঝগড়া করি। পলিটিশিয়ানের মেয়ে, কিছু বলতেও পারি না। বিয়ে করে স্বাধীন জীবনটা পরাধীন করেছি। বুকে আসো ভাই। তারপর কোলাকুলি করলাম অফিসারের সাথে। সকাল হতে দেরি নয় ভাই, এখন বাসায় যাও। বাসার দিকে আসছি। আজকের গল্পটি এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে